এই যে তুই ছেলেকে না দেখেই কবুল বলে দিলি, এখন যদি বাসর ঘরে গিয়ে দেখিস ছেলে বোবা, অন্ধ বা কালা, তখন কি করবি? বান্ধবীর প্রশ্নের জবাবেই মেহুল কেবল দীর্ঘশ্বাস ফেলল। এই বিয়ে নিয়ে কঠিন কালেও তার কোনো আগ্রহ ছিল না। ছেলে যেমনই হোক তাতে তার কি, সে তো এমনিতেও ওই ছেলেকে কখনো স্বামী হিসেবে গ্রহণ করবে না। মেহুলের মৌনতা দেখে তার বান্ধবী পুনরায় জিজ্ঞেস করল, কিরে, ভয় পাচ্ছিস? আরে এত ভয় পাস না, ভাইয়াকে আমরা দেখেছি, মাশাল্লাহ, তুই একবার দেখলেই প্রেমে পড়ে যাবি। মেহুল তখন নাকের পাল্লা ফুলিয়ে রাগী স্বরে বলল, আমাকে কি তোদের মতো অসভ্য মনে হয় যে যাকে দেখবো তার প্রেমেই পড়ে যাব? আরে বোকা, উনি তো তোর স্বামী, তুই ওনার প্রেমে পড়বি না তো কার প্রেমে পড়বি? মেহুল দাঁতে দাঁত চেপে বলল, কারো প্রেমে না, প্রেমে পড়ার জন্য আমি বিয়ে করিনি। বিয়ে করেছি শুধু আমার অসুস্থ বাবাকে সুস্থ করার জন্য। তার বান্ধবী হেসে বলল, সেই যেই জন্যই করিস না কেন, ভাইয়ের প্রেমে তো তুই অবশ্যই পড়বি। মেহুলের মেজাজ এমনিতেই ঠিক নেই, তার উপরে এসব কথা তার মেজাজের আরো 12টা বাজিয়ে দিচ্ছে। সে ভ্রুকুচকে তার বান্ধবীর দিকে চেয়ে বলল, এখান থেকে ওঠ, যা ভেতরে গিয়ে দেখ সবাই কি করছে। আর মাকে বল আমি আর বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবো না, আমাকে যেন ভেতরে নিয়ে যায়। মেহুলের বান্ধবী তার কথা মতো ভেতরে চলে যায়। মেহুল একাই বসে থাকে, বিরক্তির ছাপ তার চোখে মুখে স্পষ্ট। এই ভারী গহনা আর শাড়ির চাপে সে যেন আরো নেতিয়ে পড়েছে। চারদিকের এত আলোকসজ্জাও তাকে শান্তি দিচ্ছে না। কেন এত আয়োজন? যেখানে কনেরই তার নিজের বিয়ে নিয়ে কোনো আগ্রহ নেই, সেখানে কেন এত আয়োজন করতে হবে? মেহুলের রাগে দুঃখে কাঁদতে ইচ্ছে করছে। সে তার মাথার উপর থেকে দুপাট্টাটা এক টানে খুলে ফেলে দেয়। তখনই তার রুমে তার মা আসেন, সাথে আসেন আরেকজন ভদ্রমহিলা। মেহুলের মা রামিনা বেগম জোরপূর্বক হেসে মেহুলের কাছে গিয়ে বসলেন, বললেন, খুব গরম লাগছে মা, আর একটু অপেক্ষা করো, তারপরে ফ্রেশ হতে পারবে। মেহুল রাগে চোখ মুখ খিচে বলল, মা, আমার অসহ্য লাগছে। রামিনা বেগম চোখের ইশারায় তাকে চুপ হতে বললেন। তখন ওনার সাথে আসা ভদ্রমহিলাটি বললেন, আমরা আর কিছুক্ষণ পরেই চলে যাব, তখন এসব ছেড়ে ফ্রেশ হয়ে নিও। এসব পরে থাকা আসলেই খুব বিরক্তের কাজ। মেহুল হেসে বলল, যাক, শুনে ভালো লাগলো, আপনি অন্তত আমার কষ্টটা বুঝেছেন। মেহুলের কথা শুনে তার মা রেগে গেলেন। তিনি তার দিকে গরম চোখে চেয়ে বললেন, তোমার শাশুড়ি হন উনি? মেহুল হেসে বলল, হ্যাঁ মা, জানি তো, আমার একমাত্র শাশুড়ি মা। ভদ্রমহিলাটা তখন হেসে মেহুলের মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমিও আমার একমাত্র ছেলের বউ। মেহুল আর জবাবে কিছু বলল না, আগের মতোই মুখ কালো করে বসে রইল। ওনারা দুজন বেরিয়ে গেলেন। মেহুলের কেন যেন খুব রাগ হচ্ছে, সবার প্রতি রাগ হচ্ছে, আর সব থেকে বেশি রাগ হচ্ছে ওই লোকটার প্রতি যাকে সে বিয়ে করেছে, অথচ একবারের জন্য যাকে দেখেনি। ওই লোকটাই বা কেমন? উনিও নিজ থেকে একবার দেখা করতে চাইলেন না। আশ্চর্য, মা বিয়ে ঠিক করেছেন আর উনিও নাচতে নাচতে বিয়ে করে ফেলেছেন। নির্ঘাত করা ক্যাবলাকান্ত হবে, হোক, তাতেও মেহুলের কিছু যায় আসে না, বরং ক্যাবলাকান্ত হলেই ভালো, তার কথায় উঠবস করাতে পারবে। শ্বশুরবাড়ির সবাই চলে গেল। মেহুলের কাবিন হয়েছে বিধেই তাকে আর তার হাজব্যান্ডকে রেখে সবাই চলে যায়। মেহুল তার মা বাবার রুমে। তার রুম সেই সন্ধ্যা থেকে সাজানো হচ্ছে। আর ওই ভদ্রলোক যার সাথে মেহুলের বিয়ে হয়েছে, মেহুল শুনেছে উনি নাকি এখনো তাদের ড্রয়িং রুমে আছেন। বিয়ে হয়ে গিয়েছে, অথচ এখনো একবারের জন্য লোকটার তার বউকে দেখার ইচ্ছে হলো না। মেহুলের হঠাৎ চিন্তা এলো, লোকটারও কি তার মতো বিয়েতে মত ছিল না নাকি? হয়তো সেজন্যই উনি বিয়ে হয়ে যাওয়ার পরও মেহুলের সামনে একবার আসেনি। যদি এমন কিছু হয় তবে সেটা তার জন্য ভালোই হবে। তবে সে বিয়ে করেও মুক্তি পাবে, তাকে আর কোনো বাধা ধরা নিয়মের মাঝে চলতে হবে না। ওই লোক চলবে ওই লোকের মন মতো, আর সে চলবে তার মন মতো। কথাগুলো মনে মনে ভেবে বেশ খুশি হয় মেহুল, বেশ স্বস্তিও পায় সে। বিয়ে নামক ঝামেলার কারণে তার জীবন তার থেমে যাবে না। একটু পর মেহুলের মা রামিনা বেগম একটা খাবারের প্লেট নিয়ে রুমে এলেন তাকে খাই দেওয়ার জন্য। মাকে দেখে মেহুল মুখে কুলেও পেটে বসল, সে খাবে না। রামিনা বেগম মুখের সামনে খাবার ধরে বললেন, ন্যাকামো না করে খেয়ে নে। মেহুল ভ্রু কুচকে চাইল, বলল, আমি ন্যাকামো করছি মা? ফু করছিস, স্বাভাবিক জিনিসটাকে
তুই স্বাভাবিকভাবে কেন মেনে নিতে পারছিস না? বিয়েটা যখন করেই ফেলেছিস তখন বিয়েটা মেনে নে, অযথা ঝামেলা করিস না। মেহুলের চোখ ছলছল করে, টুপ করে তার উষ্ণতা গাল বেয়ে গড়িয়েও পড়ে। সে নাক টেনে বলে, আমি কি ঝামেলা করেছি মা? আমি কি চাইলেই ওই মহিলার সাথে খারাপ ব্যবহার করতে পারতাম না? ওনাকে সব বলে দিতে পারতাম না? পারতাম, কিন্তু কেন করিনি জানো? তোমার আর বাবার কথা ভেবে। তোমার আর বাবার কথা ভেবে আমি সবকিছু মুখ বুঝে মেনে নিয়েছি। যাকে বলেছ তাকেই বিয়ে করেছি। তাও তুমি এখন বলছো আমি যেন কোনো ঝামেলা না করি। আমি ঝামেলাটা করলাম কোথায়? করিসনি, আর ভবিষ্যতেও কিছু করিস না, তোর বাবা কষ্ট পাবেন। মেহুল তাচ্ছিল্যভাবে হাসি দেয়, শুকনো মুখে বলল, একটা সন্তান সব থেকে বেশি কষ্ট পায় কখন জানো? যখন তার মা বাবা তাদের কষ্টের দোহাই দিয়ে তার উপর কিছু চাপিয়ে দেয়। মা, তুমি জানতে গান জিনিসটাকে আমি কতটা ভালোবাসি, অথচ বিয়ের আগে ওই বাড়ি থেকে শর্ত রাখলো আমার গান গাওয়া বন্ধ করতে হবে। তোমরাও তাতে এক কথায় রাজি হয়ে গেলে। একটা বাড়ির জন্য আমার কথাটা ভাবলে না, আমি কতটা কষ্ট পেয়েছি সেটা ভাবলে না। ওই ভদ্র মহিলা বললেন উনি আমাকে পড়াশোনা করাবেন, কিন্তু চাকরি করার দরকার নেই। ওনার ছেলের টাকায় নাকি আমি শুয়ে বসে শেষ করতে পারবো না, আর তোমরা তাতেও রাজি হয়ে গেলে। আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্যই দিলে না। আর আমিও আমার অসুস্থ বাবার কথা রাখতে, আমার মার মুখে হাসি ফোটাতে নিজের সব কিছুকে বিসর্জন দিলাম। আর এত কিছু পরেও তুমি বলছো আমি যেন অযথা ঝামেলা না করি। না মা, নিশ্চিন্তে থাকো, আমি আর কোনো ঝামেলা করব না। এখন যদি ওনারা বলেন আমার আর পড়াশুনো করার কোনো দরকার নেই, তবে আমি তাতেও রাজি হয়ে যাব। ওনারা যা বলবেন আমি সবকিছু অক্ষরে অক্ষরে মেনে নিব, তবু তোমাদের মাথা নিচু হতে দিব না। তুমি নিশ্চিন্তে থাকো মা। মেয়ের কথাগুলোতে যে কতটা যন্ত্রণা বেরিয়ে আসছে সেটা মা ঠিকই বুঝতে পারছেন। তবে মেয়ের সামনে তাকে কঠোর থাকতেই হবে। তিনি একবার নরম হয়ে গেলে মেয়েও তাকে পেয়ে বসবে। তখন আর সে কোনোভাবেই এ বিয়ে মেনে নিতে চাইবে না। তাই তাকে কঠিন হতেই হবে যতটা সম্ভব। রামিনা বেগম মেয়ের মুখে খাবার পুড়ে দিয়ে বললেন, জীবনকে সহজ চোখে দেখলেই জীবন সহজ। সবকিছু নির্ভর করছে তোমার দৃষ্টিভঙ্গির উপর। রাবির ভালো ছেলে, ও তোমাকে ভালো রাখবে। আর স্বামীর সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারলে স্বামীই তোমার সব ইচ্ছে পূরণ করবে। প্রয়োজন নেই, আমার ইচ্ছে আমি একাই পূরণ করব। আমার কাউকে প্রয়োজন নেই। মেহুলকে তার বান্ধবীরা তার রুমে রেখে যায়। নিজের রুম দেখে সে যেন চিনতেই পারছে না। চারদিকে ফুলের সুবাসে মৌ করছে, তবে এত এত সুন্দরও যেন তার মনকে আকর্ষিত করতে পারছে না। সে বিরক্ত হয়ে থপ করে তার বিছানায় গিয়ে বসে। কিছুক্ষণ পরেই তার রুমের দরজায় খট করে শব্দ হয়। সে বুঝতে পারে লোকটা চলে এসেছে। সে ঝিম মেরে বিছানায় বসে থাকে। লোকটা দরজা আটকে দিয়ে মেহুলের দিকে ঘুরে তাকায়। মেহুলের মাঝে কোনো হেলদোল না দেখে লোকটা খানিক বিস্মিত হলো। তার জানা মতে এই মুহূর্তে নিয়ম অনুযায়ী নতুন বউ এসে স্বামীকে সালাম করে, তবে তার বউয়ের মাঝে এরকম কিছুর আভাস না পেয়ে সে চিন্তিত। তাই সে ধীর পায়ে এগিয়ে যায়। মেহুলের সামনে দাঁড়িয়ে মিহি স্বরে বলে, আসসালামু আলাইকুম। লোকটার মুখে সালাম শুনে মেহুল বিব্রত কণ্ঠে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম। লোকটা তারপর তার থেকে কিছুটা দূরত্ব রেখে বসে। মেহুল এখনো মাথা নিচু করেই বসে আছে। তার সামনের মানুষটার দিকে তাকানোর ইচ্ছে তার হচ্ছে না। লোকটা কিছুক্ষণ নীরব থেকে বলে, এই বিয়েতে যে আপনার মত ছিল না সেটা আমি জানি। মেহুল চমকিত হয়। বিষয় নিয়ে লোকটার মুখের দিকে তাকায়। কিছুক্ষণ চেয়ে থেকে ভ্রু কুচকে ফেলে সে। বলে ওঠে, আপনি? চিনতে পেরেছেন? মেহুল কপালে ভাঁজ ফেলে বলল, আপনি আরিয়ান খান রাবির? জি। মেহুলের কপালের ভাঁজ আর গভীর হলো। সে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে রইল লোকটার দিকে। তারপর চোখ নামিয়ে বলল, আপনি জানতেন আমার যেই বিয়েতে মত ছিল না? রাবির স্মিত ফুরে বলল, জি। মেহুল তখন ক্রুদ্ধ কণ্ঠে বলল, তাহলে বিয়ে কেন করলেন? রাবির মেহুলের দিকে চেয়ে উল্টো জিজ্ঞেস করল, আপনি কেন বিয়েটা করেছেন? আপনার তো এই বিয়েতে মত ছিল না, তাহলে কেন করলেন বিয়েটা? বাধ্য হয়ে করেছি। আমার অসুস্থ বাবার কথা ভেবে করেছি। আজ যদি এমন কোনো পরিস্থিতি তৈরি না হতো তাহলে আমি কখনোই আপনাকে বিয়ে করতাম না। কিন্তু আপনি তো জানতেন আমার মত নেই,
তাহলে আপনি কেন এই বিয়েতে মত দিলেন? আপনার মত নাই থাকতে পারে, কিন্তু আমার মত তো ছিল, তাই এই বিয়েটা হয়েছে। আমার মত না থাকলে এই বিয়েটা হতো না। মেহুল খেপে গেল কথাটা শুনে। সে রাগী স্বরে বলল, কেন মত দিলেন? আপনি জেনে বুঝে ইচ্ছে করে আমার জীবন নষ্ট করেছেন। আপনাকে আমি কখনোই মেনে নিব না, কখনোই না। রাবির তার পাশ থেকে উঠে দাঁড়ায়। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত থেকে ঘড়িটা খুলে ডিরেক্ট ওয়াশরুমে চলে যায়। মেহুল অবাক হয় লোকটার ব্যবহার দেখে। এত শান্তশিষ্ট, যেন এই সব কিছুতে ওনার কিছুই যায় আসে না। এত দায়সারা ভাব নিয়ে চলছেন যেন কিছুই হয়নি। মেহুল বসে বসে ফুঁসছে। লোকটার এমন ঠান্ডা মেজাজ তার মোটেও পছন্দ হচ্ছে না। সে তো চায় লোকটা তার উপর রেগে যাক, অনেক বেশি রাগ দেখাক, তারপর দুজনের মধ্যে খুব ঝগড়া হোক আর দুজন আলাদা হয়ে যাক। কিন্তু লোকটা যদি এমন শান্ত মেজাজে থাকে তাহলে তো সবের কিছুই হবে না। মেহুল বড্ড চিন্তায় পড়ে যায়, বুঝতে পারছে না কি করবে। এর মাঝে রাবির ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। সে এসে মেহুলকে বলে, যান, উজু করে আসুন, নামাজ পড়তে হবে। মেহুল সুযোগ পেয়েছে। সে কড়া স্বরে বলল, না, আমি নামাজ পড়ব না। রাবির ভ্রুকুচকে তাকায়, জিজ্ঞেস করে, কেন, আপনি নামাজ পড়েন না? পড়ি, তবে এই মুহূর্তে আপনার সাথে পড়ব না। রাবির কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে থাকে। তারপর আর কিছু না বলে একটা জায়নামাজ বিছিয়ে নিজে একাই নামাজ পড়তে দাঁড়ায়। মেহুল মনে মনে খুশি হয়। লোকটাকে এভাবেই খেপাতে হবে, কতক্ষণ সহ্য করবে। তার উপর উনি তো আবার এই এলাকার বিশাল বড় নেতা। রাগ তো নেতাদের শিরায় শিরায় লেগে থাকে। ওনারও নিশ্চয়ই আছে, এখন হয়তো সেটা ধামাচাপা দিয়ে রেখেছে। নামাজ শেষ করে উঠতেই রাবির দেখে মেহুল ঘুমিয়ে পড়েছে। সে জায়নামাজ ভাঁজ করে মেহুলের পাশে গিয়ে বসে। মেহুল জড়সড় হয়ে ঘুমিয়ে আছে। তার সামনে সব চুল মুখের উপর আছড়ে পড়ে আছে। রাবির খুব সাবধানে চুলগুলো সরিয়ে দেয়। মেহুলের ঘুমন্ত মুখশ্রীটা দেখে মুচকি হাসে সে। মনে মনে বলে, রাবির খানের অস্তিত্বের সঙ্গে জুড়ে গিয়েছ। এখন তো তোমার এত সহজে রেহাই নেই মেহুল। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এখন তোমাকে রাবির খানের অস্তিত্ব নিয়ে বেঁচে থাকতে হবে। মিটমিট করে চোখ মেলে তাকাতেই বিশাল দেহী পুরুষ মানুষটা চোখের সামনে প্রতীয়মান হয়। মেহুল চোখ কুচলে ভালোভাবে তাকায়। পেছন থেকে লোকটাকে সে চিনতে পারে না। সে চট করে উঠে বসে। ভালোভাবে খেয়াল করে দেখে এই ভদ্রলোক তো আরিয়ান খান রাবির, তার অপছন্দের স্বামী। সে তখন ঘড়ির দিকে তাকায়, 7টা বাজে। লোকটা এত তাড়াতাড়ি গোসল করে ফেললো। মেহুল উঠে দাঁড়ায়। রাবির তখন আয়নার সামনে দাঁড়িয়ে তার ভেজা চুল মুছছে। আয়নার মাঝে রাবিরের প্রতিবিম্ব দেখে মেহুল চোখ গিলে। লোকটা কি বিশাল! এই লোকের সামনে তো মেহুল এটুকুনি একটা বাচ্চা মেয়ে। মেহুল বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে ওয়াশরুমে চলে যায়। সে ফ্রেশ হয়ে এসে দেখে রাবি রুমে নেই। সেই সুযোগে সে রুমের দরজাটা আটকে দিয়ে শাড়ি খুলে একটা লং টি শার্ট গায়ে দেয়। তারপর দরজা খুলে বেরিয়ে ডাইনিং রুমের কাছে যেতেই দেখে রাবি ডাইনিং এ বসে নাস্তা করছে। এত সকালে নাস্তা! মেহুলের তো এত সকালে কিছু মুখে নিলেই বমি আসে। সে ভেতরে যায় না, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে ভেতরে কি হচ্ছে। সে দেখে তার মা জননী ভদ্রলোকটাকে বেশ যত্ন করে সব খাবার বেড়ে দিচ্ছেন। কত শত নাস্তার আইটেম বানিয়েছেন। এত জামাই আদর দেখে মেহুলের খুব হিংসে হয়। তাই সে আর দাঁড়িয়ে না থেকে রুমে এসে রাগি আবার ঘুমিয়ে পড়ে। তার সেই ঘুম ভাঙে দুপুর 12টায়, তাও আবার তার মায়ের চিৎকারে। ঘুম থেকে উঠে বাইরে গিয়ে দেখে তার মা প্রচন্ড রেগে গেছেন। মেহুল ভ্রুকুচকে জিজ্ঞেস করে, কি হয়েছে? রামিনা বেগম তার দিকে ফিরে চেয়ে রাগী স্বরে বলেন, মহারানীর ঘুম তাহলে ভেঙেছে? তা মহারানী এত তাড়াতাড়ি উঠে গেলেন কি করে? আরেকটু ঘুমাতেন, একবারে দুপুরে উঠে খেতেন। মা, তুমি জানো ক্লাস না থাকলে আমি এই সময়ই উঠি। রামিনা বেগম প্রচন্ড রাগ নিয়ে বললেন, আগের কথা এখন বাদ দাও। এখন তোমার বিয়ে হয়ে গিয়েছে, 2 দিন পর শ্বশুর বাড়িতে যাবে। ওইখানে গিয়ে এসব করলে শাশুড়ি 2 দিনও রাখবেন না, বাড়িতে এসে ফেলে দিয়ে যাবেন। তাই এখন থেকেই অভ্যাস করো। সকালে জামাই একা নাস্তা করে বেরিয়েছে, উঠেছ তুমি? উঠোনি। ছেলেটা কি ভাববে বলো তো? নেহাতি ভালো ছেলে, তাই অত কিছু ধরে না, না হলে তো তোমার কপালে দুঃখই ছিল। মেহুল বিরক্তিকর সুরে বলল, হ্যাঁ মা, ওই ছেলে ফেরেশতা, যত খারাপ তো আমি। এক কাজ করো, ওনাকে তোমরা সারা জীবনের জন্য নিজেদের কাছে রেখে দাও, আর আমাকে ওই বাড়িতে পাঠিয়ে দাও, তাহলেই তোমরা শান্তি পাবে। এই বলে মেহুল ডাইনিং রুম ছেড়ে বসার রুমে চলে যায়।
সেখানে গিয়ে দেখে তারা ছোট চাচাতো ভাই বোনেরা টিভি দেখা নিয়ে তুমুল ঝগড়া করছে। মেহুল গিয়ে টিভি রিমোট নিয়ে বলে, তোমাদের কারোর দেখতে হবে না, আমি দেখব। ওর একজন বোন বলে উঠল, না আপু, আমি নিকোলোডিয়ান দেখব। আরেকজন তখন বলে উঠল, এই টিভি দেখা নিয়ে এক বিশাল ঝগড়া লেগে যায়। মেহুল কাউকেই থামাতে পারছে না। শেষে সে বিরক্ত হয়ে গিয়ে টিভি অফ করে দেয়। বাচ্চাগুলো তখন তার উপর আরও ক্ষেপে যায়। মেহুল ওদের ধরে এক জায়গায় নিয়ে বসিয়ে বলে, শোন, দেখ ঘড়িতে এখন 12টা 20 বাজে। 12টা 40 পর্যন্ত যে একদম চুপ থাকতে পারবে সেই রিমোট পাবে, আর তখন সে তার ইচ্ছে মতো চ্যানেল দেখতে পারবে। কিন্তু যদি কেউ এর আগে কথা বলে ফেলে তাহলে সেই গেম থেকে আউট, তাকে আর রিমোট দেওয়া হবে না, বুঝেছিস? বাচ্চাগুলো মাথা নাড়িয়ে বলল, আচ্ছা। ওকে, তাহলে তোদের সময় শুরু হচ্ছে এখন। রামিনা বেগম খাবার নিয়ে ঢুকলেন। খাবারের প্লেট মেহুলের হাতে ধরিয়ে দিয়ে বললেন, এবার থেকে নিজে নিজে একটু কাজ করতে শেখো। শ্বশুর বাড়িতে গেলে এসব আর কেউ করে দিবে না। মায়ের কথা শুনে মেহুল তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, মেয়েরা বিয়ের পর খুব পর হয়ে যায়, তাই না মা? রামিনা বেগম শক্ত গলায় বললেন, মেয়ের ভালোর কথা বললে মেয়ে যদি ভুল বুঝে তাহলে মেয়ে পরই হয়ে যায়। রামিনা বেগম চলে গেলেন। মেহুল নিশ্চুপ বসে বসে খাবারগুলো খাচ্ছে। তার চাচি তখন তার পাশে এসে বসলেন। মেহুলের এই চাচিকে বরাবরই খুব ভালো লাগে। ভীষণ সহজ সরল ধরনের মানুষ, মনে কোনো কথা রাখেন না, যেটা বলার দরকার বলে ফেলেন। তিনি এসে হেসে বললেন, কি গো সুন্দরী, মুখটা এমন করে রাখছো কেন? জামাই পছন্দ হয় নাই নাকি রাতে জামাই আদর কম করছে? চাচির কথা শুনে মেহুলের রাগ হলো না, বরং সে হেসে বলল, তুমি না চাচি, বাদ দাও এসব। চাচা কবে আসবে সেটা বলো। তোমার চাচা সেই কবে থেকে বলতেছে আসবো আসবো, এখনো তো কোনো খবরই নাই। আল্লাহই জানে কবে আসবে। আসবে চাচি, তাড়াতাড়ি চলে আসবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, এই মেহু, তুমি জানো তোমার জামাই তো বলে অনেক বড় নেতা। এই এলাকার মানুষ বলে উনারে অনেক ভয় পায়। আমি তো আজকেই শুনলাম ভাবির কাছ থেকে। তা তুমি কালকে রাতে কতটুকু কি বুঝলা? না, আমার তো তেমন কিছু মনে হয়নি, আমার সাথে তো স্বাভাবিকই ছিল। হ্যাঁ, আমিও তাই ভাবি। ব্যবহারে তো কিছু মনে হয় না। কত সুন্দর ব্যবহার। নেতা মানুষের ভাবেই তো অন্য রকম থাকে, কিন্তু ওনারে দেখে তো আমার চিন্তাই পাল্টে গেছে। যাক, তুমি ভালো মানুষ পাইছো, আমরা সেইটা ভেবেই শান্তি। চাচি কথার বিপরীতে মেহুল কেবল দীর্ঘশ্বাস ফেলে। মেহুল রুমে শুয়ে শুয়ে ফোন দেখছিল। তখন তার মা সেই রুমে আসেন। তিনি গিয়ে মেহুলের পায়ের নিচে বসলেন। মাকে দেখে মেহুল উঠে বসল। মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করল, কিছু বলবে? রামিনা বেগম তাকে আপাদ মস্তক পরক করে বললেন, কালকে রাতে কি চেঞ্জ করে এটাই পড়েছিলে? মেহুল নিজের গায়ের দিকে একবার তাকিয়ে বলল, কালকে রাতে চেঞ্জ করিনি, সকালে উঠে এটা পরেছি। জামাই দেখেছে? না। যা তাহলে, এক্ষুনি গিয়ে গোসল করে একটা ভালো সালোয়ার কামিজ পর। মেহুল কপাল গুজকে বলে, এই গরমে সালোয়ার কামিজ পরে থাকা যায় না, এই লং টি শার্ট গুলোতেই আরাম। আরাম পরে করতে পারবে, এখন যা বলেছি তাই করো। আমার কথার যেন কোনো হেরফের না হয়। রামিনা বেগম রুম থেকে চলে যাওয়ার পর মেহুল ফুঁস করে নিঃশ্বাস ফেলে। এসবে সে চরমভাবে বিরক্ত। না পারছে কিছু বলতে আর না পারছে শুইতে। সে ফোনটা ধপ করে বিছানায় রেখে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। মেহুলের খুব বাজে একটা অভ্যেস হলো শাওয়ার ছেড়ে গলা ফাটিয়ে গান গাওয়া। এর জন্য সে ছোটবেলায় মায়ের অনেক বকাও খেয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। সে তার এই বদভ্যাস বদলাতে পারেনি। আজও শাওয়ার ছেড়ে চেঁচিয়ে গান গাচ্ছে সে। ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা আটকে পেছনে ফিরতে হকচকিয়ে উঠে সে। চেঁচিয়ে সঙ্গে সঙ্গে বলে ওঠে, আপনি এখানে কি করছেন? রাবির মেহুলের দিকে চেয়ে বলে, আমি এখানে থাকবো না তো কে থাকবে? মেহুল খেপে গিয়ে বলে, আশ্চর্য, আপনাকে আমার রুমেই কেন থাকতে হবে? আর কি কোনো রুম নেই? অন্য রুমে যান, দেখছেন না আমি গোসল করে মাত্র বেরিয়েছি।
মানুষের প্রাইভেসি বলে কিছু নেই নাকি? এমন হুটহাট অন্যজনের রুমে ঢুকে বসে আছেন। যান বেরোন। মেহুলের এসব কথায় রাবিরের মাঝে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা গেল না। শাস্তি করে উঠে দাঁড়ালো। মেহুল দিকে 2 কদম এগিয়ে গিয়ে বুকের উপর 2 হাত ভাঁজ করে শক্ত হয়ে দাঁড়ালো। মেহুল ভ্রুকুচকে তার দিকে চেয়ে আছে। রাবির ঠান্ডা স্বরে বলল, আপনি বোধহয় ভুলে গিয়েছেন কাল যে আমাদের বিয়ে হয়েছে। আপনি এখন আমার ওয়াইফ মিসেস খান, আর তাই এখন থেকে আপনার আমি বাদে আর কোনো প্রাইভেসি নেই। তাই আমার সামনে কোনো প্রাইভেসি দেখাবেন না, বুঝতে পেরেছেন? মেহুল কোমরে হাত দিয়ে ক্ষুব্ধ হয়ে বলল, জি না, বুঝতে পারিনি, আর বুঝতে চাইও না। আর একদম আমাকে ওয়াইফ ওয়াইফ বলে চেঁচাবেন না। আমি আপনার ওয়াইফ না, আমি এই বিয়ে মানি না। রাবির তাকে তেমন একটা পাত্তা না দিয়ে গা থেকে ব্লেজারটা খুলে বিছানার উপর রাখলো। তারপর শার্টের হাতা ভাঁজ করতে করতে বলল, আপনার মানা বা না মানাতে কিছুই আসে যায় না। বিয়ে হয়ে গিয়েছে, আর আপনি আমার ওয়াইফ। এখন কেউ চাইলেও আর এই সত্যিটাকে বদলাতে পারবে না। তাই আপনার জন্য এটাই ভালো হয় যে সবকিছু সহজভাবে মেনে নিন। মেহুল রেগে যায়, জোরে জোরে নিঃশ্বাস ফেলে বলে, হ্যাঁ তাই তো, আপনারা সবাই সবকিছু আমার উপরে চাপিয়ে দেবেন, আর আমাকেও সবকিছু মেনে নিতে হবে। আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই। মানুষ না আমি, আমারও তো মত থাকতে পারে, আমারও তো। আপনার এই মত আপনার বিয়ের আগে বলা উচিত ছিল। এখন বলে কোনো লাভ নেই। বিয়ে হয়ে গিয়েছে, এখন 1000বার চেষ্টা করলেও কিছু করা সম্ভব না, বুঝতে পেরেছেন? কিছুটা রাগ দেখিয়ে কথাগুলো বলে রাবির। মেহুল পুরো চুপ হয়ে যায়। রাগ হলেও কিছু বলতে পারে না। রাবির তাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে চলে যায়। তবে যাওয়ার আগে সে মেহুলের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে যায়, বাই দ্য ওয়ে, গানটা কিন্তু ভালোই ছিল। মেহুলের এখন প্রচন্ড রাগ হচ্ছে। লোকটা তার উপর চেঁচালো, এত সাহস! মেহুল রাগে ছুটতে ছুটতে তার মা বাবার রুমে যায়। সেখানে গিয়ে দেখে তার মা বাবাকে ওষুধ খাওয়াচ্ছেন। বাবা তার খুব অসুস্থ, বিছানা ছেড়ে উঠতে পারেন না। এই বাবার মন রাখতেই তাকে আজ এত কিছু সহ্য করতে হচ্ছে। মেহুল রুমে গিয়ে সোজা মাকে উদ্দেশ্য করে বলল, মা, আমি এই ছেলের সাথে থাকতে পারবো না। তার মা বাবা দুজনেই তার দিকে উদ্বিগ্ন দৃষ্টিতে চাইলেন। রামিনা বেগম ভ্রুকুচকে ফিচেল স্বরে জিজ্ঞেস করলেন, আবার কি করেছিস তুই? আমি কিছু করিনি, উনি করেছেন। উনি আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। রামিনা বেগম 2 ভ্রুর মাঝে কুচকানো অংশটা সোজা করলেন। তারপর ওষুধগুলো সব গুছিয়ে মেয়ের কাছে গিয়ে দাঁড়ালেন। বললেন, আমি আমার মেয়েকে চিনি, আর আমার এটুকু বিশ্বাস আছে যে সে কাউকে ছোট করার জন্য তার উপর মিথ্যে কোনো অপবাদ দিবে না। মেহুল অসহায়ের সুরে বলল। মা, আমি। রামিনা বেগম তাকে হাত দেখিয়ে থামিয়ে দেন। তিনি বলেন, জামাই এসেছে, কি লাগবে না লাগবে গিয়ে দেখো, আমি ডাইনিংয়ে খাবার বাড়ছি। এই বলে তিনি চলে গেলেন। মেহুল এবার অসহায় চোখে তার বাবার দিকে চাইল। বাবার চোখে তার থেকেও বেশি অসহায়ত্ব দেখল সে। তার বাবা মৃদু সুরে বললেন, এমন করে না মা, রাবির ভালো ছেলে, ও তোমাকে ভালো রাখবে। মা বাবার উপরে বিশ্বাস রাখো। মেহুল জবাবে আর কিছু বলে না। দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যায়। রামিনা বেগম ডাইনিং এ খাবার বেড়ে মেহুলকে ডাকেন। মেহুল ডাইনিং রুমে এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? রামিনা বেগম বললেন, যা, রাবিরকে ডেকে নিয়ে আয়। আমি কেন? রামিনা বেগম খেপে গিয়ে বললেন, তো তোর জামাইকে কি আমি গিয়ে ডাকবো? যা। মেহুল বড় বড় পা ফেলে নিজের রুমে যায়। রাবির তখন বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন ফোনে কথা বলছে। মেহুল বারান্দার দরজার সামনে চোখ মুখ কুঁচকে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। রাবির ফোন রেখে তার দিকে ফিরতেই সে বলে, মা খাবারের জন্য ডাকছেন, খেয়ে দিয়ে বাড়ি চলে যান। আর যদি না যাই? মেহুল তখন ঠোঁট ছড়িয়ে হেসে বিদ্রুপের সুরে বলে, ঘর জামাই হওয়ার ইচ্ছা নিশ্চয় আপনার নেই, আর যদি থেকে থাকে তবে এই বাড়িতে আজীবনের জন্য থেকে যেতে পারেন। মেহুল তার কথা শেষ করে রুম থেকে বেরিয়ে যায়। রাবিরও আয়ত হেসে তার পেছন পেছন আসে। রাবির ডাইনিং এ বসে বলল, কি ব্যাপার মা, আপনারা কেউ বসছেন না কেন? রামিনা বেগম হালকা হেসে বললেন, আমরা পরে খাবো, তুমি আগে খাও বাবা। বাবা খেয়েছেন?
হ্যাঁ, খেয়েছেন? তুমি খাওয়া শুরু করো। রাবির তখন মেহুলের দিকে চেয়ে বলল। আপনি বসে পড়ুন। মেহুল অন্যদিকে চেয়ে বলল, না, আমি মা আর চাচির সাথে খাবো। রামিনা বেগম তখন বললেন, না মেহুল, তোমার আমাদের সাথে খেতে হবে না, জামাইয়ের সাথে বসে পড়ো। মেহুল বিরক্ত হলেও কিছু বলতে পারে না, বাধ্য হয়ে রাবিরের পাশের চেয়ারেই বসে। খাওয়ার মাঝে রামিনা বেগম বললেন, খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে জামাইকে নিয়ে একটু বাগানে ঘুরে আসিস। মেহুলের চোখ মুখ কুচকে বলে, না মা, আমি খেয়ে ঘুমাবো, আমার ঘুম পাচ্ছে। রামিনা বেগম তখন কপাল কুচকে বললেন, এমনিতে তো ঘুমাস না, আজই তোর বিকেলে ঘুম পেয়ে গেল। তার চাচি তখন পাশ থেকে বলে উঠলেন, থাক না ভাবি, ঘুমাক। রাতে মনে হয় ঠিকঠাক মতো ঘুম হয়নি। থাক, এখন একটু ঘুমাক। এই বলে চাচি ওড়না দিয়ে মুখ চেপে হাসলেন। মেহুলের এই মুহূর্তে বিরক্ত আর অস্বস্তি দুটোই লাগছে। সে আর চোখে রাবিরের দিকে চেয়ে দেখে সেও ঠোঁট চেপে হাসছে। মেহুল রাগে তখন তার চোখ মুখ গুজে লোকমার পর লোকমা দিয়ে খেতে থাকে। মেহুল দরজার আড়াল থেকে উকি দিয়ে দেখল ভদ্রলোক খাটের এক কোণে বসে খুব মনোযোগের সহিত ফোন চাপছেন। দেখে মনে হচ্ছে যেন এটা তারই রুম, বিন্দু মাত্র সংকোচ নেই। মেহুল প্রচন্ড ক্ষোভ নিয়ে লোকটার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে রুমে প্রবেশ করল। তারপর আস্তে আস্তে বিছানার অপর পাশে গিয়ে বসল। রাবির তার উপস্থিতি টের পেয়েও চুপচাপ নিজের কাজ করতে যাচ্ছে। মেহুলও চুপচাপ বসে আছে, মাঝে মধ্যে আর চোখে রাবিরকে দেখছে। তার সাথে বিরক্তও হচ্ছে। খানিক বাদে রাবিরের ফোনটা বেজে ওঠে। সে কলটা রিসিভ করে। কে কল দিয়েছে মেহুল জানে না। রাবির কাকে যেন বলছে, রাতেই মিটিং রাখো, আমি কিছুক্ষণের মাঝেই চলে আসছি। রাবির চলে যাবে। কথাটা শুনে যেন মেহুলের প্রচন্ড খুশি লাগলো। সে লাফিয়ে উঠে বলল, আপনি চলে যাচ্ছেন? রাবির ফোন রেখে তার দিকে ঘুরে তাকায়, জিজ্ঞেস করে, কেন, চলে গেলে খুশি হবেন? মেহুল হেসে বলল, অবশ্যই খুব খুশি হব। রাবির তা শুনে মুচকি হাসে। তার এই হাসির অর্থ মেহুল বুঝতে পারে না। রাবির উঠে দাঁড়ায়, বলে, চলে যাচ্ছি, তবে প্রত্যেক সপ্তাহের শুক্রবারে আমি আসব। আর একটা কথা, আপনার সব খরচ আজ থেকে আমিই দিব। আপনার সেমিস্টার ফি থেকে শুরু করে এভরিথিং। প্রতি সপ্তাহে এসে হাত খরচও দিয়ে যাব। পরে যখন যা লাগবে আমাকে কল করে বললেই চলবে। বিকাশ দিয়ে দিও। আর কোনো প্রয়োজন হলেই আমাকে কল দিবেন। যে কোনো সমস্যায় আমি আপনার পাশে আছি, তাই কোনো ইতস্তত বোধ করবেন না। আর একটা কথা, আপনি সব কিছু সুন্দর স্বাভাবিকভাবে মেনে নিতে না পারলেও আমি মেনে নিয়েছি। আপনি আমার স্ত্রী, আমার সম্মান, আর তাই আশা করছি আমার সেই সম্মান আপনার কাছে হেফাজতে থাকবে। ভালো থাকবেন। রাবিরের এসব কথা মেহুলের একদম পছন্দ হয়নি। রাবির আয়নার সামনে দাঁড়িয়ে ঘুড়ি পড়ছিল। মেহুল গিয়ে তার পেছনে দাঁড়িয়ে বলে, শুনুন, আমার দায়িত্ব নেয়ার জন্য আমার বাবা আছেন। আপনাকে আমার প্রয়োজন নেই। আমার সব খরচ আমার বাবাই দেবেন। আপনার কাছ থেকে আমি টাকা নিব না। রাবির আয়নার মাঝ দিয়ে মেহুলের দিকে তাকায়। মেহুল রাবিরের দিকে চাইতে মনে হলো যেন লোকটার মেজাজ আর ঠান্ডা নেই। চোখ মুখ কেমন যেন শক্ত হয়ে উঠেছে। মেহুল মনে মনে খুশি হচ্ছে। লোকটা এখন চিৎকার দিয়ে তার সাথে কথা বললে বাড়ির সবাই সেটা শুনবে। মেহুলও তো এটাই চাই। তবে মেহুলের এক বুক আশা হতাশায় পরিণত হলো যখন রাবির তার দিকে ঘুরে নরম সুরে বলল, মিসেস মেহুল খান, আমি এক কথার মানুষ। একবার যেটা বলি সেটাই করি। আমি যখন বলেছি আজ থেকে আপনার সমস্ত দায়িত্ব আমার, তার মানে আমার। এখন তাতে আপনার মত থাকুক বা না থাকুক, এতে আমার কিচ্ছু যায় আসে না। মেহুল রাগে হাত মুষ্টিবদ্ধ করে কর্কশ স্বরে বলল, আপনি প্রচন্ড খারাপ একটা লোক। আমার সাথে আপনি জুলুম করছেন। আচ্ছা, আপনি নেতা হলেন কি করে বলুন তো? নির্ঘাত সাধারণ মানুষের কাছ থেকেও জোর করেই ভোট আদায় করেছেন। না হলে আপনার মতো লোককে কে ভোট দিত? মেহুলের কথা রাবিরের অপছন্দ হলেও তেমন কিছু সে বলল না। মেহুলকে পাশ কাটিয়ে বিছানার কাছে গিয়ে সেখানে একটা খাম রেখে রুম থেকে বেরিয়ে গেল। মেহুল গিয়ে খামটা খুলে দেখল সেখানে অনেকগুলো টাকা। সে দ্রুত বাইরে বেরোলো। রাবিরকে গিয়ে দেখল তার মা বাবার রুমে। তাদের সাথে কথা শেষ করে রাবির মেইন দরজার কাছে যায়। মেহুলও যায় তার পেছন পেছন। তার উদ্দেশ্য এই টাকাগুলো তাকে ফিরিয়ে দেবে।
কিন্তু তার চাচি আর তার মাও সেখানে চলে আসেন, বিধায় মেহুল আর তেমনটা করতে পারে না। টাকার খামটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকলেও খামটা আর দিতে পারে না। রাবির চলে যায়। মেহুলও তার উপান্তর না পেয়ে দরজা আটকে তার রুমে ফিরে যায়। টাকাগুলো আলমারিতে তুলে রাখে। মনে মনে প্রতিজ্ঞা করে এখান থেকে সে 1 টাকাও খরচ করবে না। ওনাকে ধরে আমার কাছে নিয়ে আসো। আসতে চাইছেন না তো তুলে নিয়ে আসো। তোমাদেরকে রেখেছি কি করার জন্য? যাও তাড়াতাড়ি। ছেলেটা মাথা হেলিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। রাবির তখন তার সামনে বসে থাকা বৃদ্ধ লোকটার দিকে চেয়ে বলল, আপনি কোনো চিন্তা করবেন না চাচা, আপনার দোকান আমি আপনাকে ফিরিয়ে দেব। চায়ের কাপ নিয়ে বারান্দায় গিয়ে বসে মেহুল। একটা চুমুক দিয়ে তার বান্ধবী ঋতুকে কল দেয়। ঋতু কল রিসিভ করে হেসে হেসে বলে, কিরে বান্ধবী, বাসর কেমন কাটালি? মেহুল দাঁত খিঁচে বলল, অনেক রোম্যান্টিক ভাবে কাটিয়েছি, ভিডিও বানিয়েছি, পাঠাবো? রীতা হাসতে হাসতে বিছানায় শুয়ে পড়ে, বলে, সিরিয়াসলি তুই তোর বাসরের ভিডিও বানিয়েছিস? এক কাজ কর, আমাদের গ্রুপে পাঠিয়ে দে, সবাই একসাথে বসে বসে দেখি। শোন রিতা, তোকে না আমি তোদের 5 তলা বিল্ডিং এর উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিব, তারপর হাত পা ভেঙে বাড়িতে পড়ে থাকবি। এমনিতেই মন মেজাজ ভালো নেই, তোর সাথে কথা বলে এখন আরো বিরক্ত লাগছে। কেন রে, এমন একটা হ্যান্ডসাম বর পেয়েও খুশি না তুই? ওই রকম একটা ছেলে যদি আমাদের ভাগ্যে থাকতো, আমরা তো তাহলে খুশিতে পাগল হয়ে যেতাম। তাহলেই তুই ওনাকে নিয়ে যা, বিয়ে করে ফেল, আমার কোনো আপত্তি নেই। যা, কি বলিস? উনি আমার দুলা ভাই, আমি দুলা ভাইয়ের দিকে এমন নজর দেই না। আচ্ছা, তুই আমাকে আগে বলিসনি কেন উনি আরিয়ান খান রাবির? আমি তো ওনাকে দেখে অবাক, ওনার সাথে আবার বিয়ে হবে সেটা আমি ভাবতেও পারিনি। ভাগ্য, এমন একটা ছেলেকে বর হিসেবে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি তো সবাইকে বলেছি, সবাই শুনে কি যে খুশি হয়েছে জানিস না তুই। আর মিম আছে না, ওর তো আবার ক্রাশ ছিল ভাইয়া, ও শুনে একটু মন খারাপ করেছে, ঢং করে বলেছে ওনার কি আমাকে চোখে পড়লো না? ওই দিন অনুষ্ঠানে তো আমিও খুব সুন্দর করে সেজে গিয়েছিলাম। মেহুল তখন চিন্তিত সুরে জিজ্ঞেস করল, তোর কি মনে হয় উনি সেদিন আমাকে অনুষ্ঠানে দেখেই পছন্দ করেছিলেন? কেন, ভাইয়া কি কিছু বলেননি? না, উনি আমাকে কিছু বলেননি। আমার তো তাই মনে হয়, হয়তো সেদিন অনুষ্ঠানে তোকে দেখেই উনি তোর প্রেমে পড়ে যায়, তাই তোর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠান। কিন্তু সেদিন তো আমি খুব একটা মাঠে থাকিনি, উনি আমাকে দেখলো কখন? আর মা বাবা তো বললেন ছেলেকে নাকি ওনারা আগে থেকেই চেনেন, বাবার পরিচিত। এক কাজ কর, তুই ভাইয়াকে জিজ্ঞেস কর, উনিই তোকে সব বলতে পারবে। ওনার সাথে আমি কথা বলতে পারবো না। কেন, বিয়ের প্রথম রাতেই ঝগড়া করে কথা বন্ধ করে দিয়েছিস নাকি? ওই লোকটাকে আমার একদমই পছন্দ না, সব সময় তেরা তেরা কথা বলেন, আমার ওনার কথা শুনলেই রাগ হয়। এখন তো এইসবই বলবি, একদিন দেখবি এই লোকের সাথে 1 মিনিট কথা বলার জন্য কত অস্থির অস্থির লাগে। আল্লাহ করুক এই দিন জীবনে না আসুক। মধ্যবয়স্ক লোকটা কিছু টাকার বান্ডেল রাবিরের সামনে রেখে বললেন, লাগলে আরো দিব, খালি আমার দোকানের উপর থেকে হাত শ্বাস ছড়িয়ে ফেলুন। রাবির বাঁকা হেসে বলল, দোকান আপনার না, যার দোকান তাকে ফিরিয়ে দিন। লোকটা শব্দ করে হেসে বলল, দোকান আমার, আমি এই দোকানে কাউকে দিব না। কত টাকা দিলে মুখ বন্ধ হবে সেটা বলুন। রাবির উঠে দাঁড়ায়, শান্ত চোখে কিছুক্ষণ লোকটার দিকে চেয়ে থাকে। তারপর হুট করে সে পেছনের পকেট থেকে একটা বন্দুক বের করে লোকটার মাথায় ঠেকিয়ে বলে, আজীবনের জন্য যদি নিজের মুখ বন্ধ করতে না চান তাহলে এক্ষুনি এই পেপারগুলোতে সাইন করুন।